ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মুক্তির দূত শহীদ শরীফ ওসমান বিন হাদির গুলি খাওয়ার পরপরই দেশব্যাপী রব উঠেছিল এই ঘটনায় জড়িত থাকতে পারেন হাদির আসন অর্থাৎ ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। কিন্তু জুলকারনাইনের মতো কিছু বিএনপিপন্থী সাংবাদিকদের চেষ্টায় প্রথম দফায় বেঁচে যান মির্জা আব্বাস। জুলকারনাইনরা প্রমাণ করতে সচেষ্ট হন যে ঘাতক ফয়সাল দেশ থেকে ভারতে পালিয়েছে, আর এই ঘটনার পুরো দায় আওয়ামী লীগের। কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায় ঘাতক ফয়সাল দেশে আছে। ভারতে পালানোর দাবিটি ছিল মির্জা আব্বাসকে আড়াল করার মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। কিন্তু বাতাস আবার ঘুরতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বিভিন্ন সাংবাদিক এবং অ্যাক্টিভিস্টরা দাবি করতে শুরু করেছে হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিএনপির এই বর্ষিয়ান নেতা। এমনকি তিনিই নাকি ঘাতক ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকা লেনদেনের মূল ডোনার। ওমর আমিনী নামের একজন অ্যাক্টিভিস্ট দাবি করেছেন সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। যা শোনা যাচ্ছে, ভাবা হচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। হাদির ঘাতক সম্ভবত দেশে আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস। ওমর আমিনী আরও লিখেছেন, আব্বাসি বা কেন প্রথমে গেল হাসপাতালে? হাদি নিহত হতে না হতেই তারিক যা দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন? আবার হাদির জানাজায় অনুপস্থিত মির্জা আব্বাস। ওসমান হাদি ছিল মির্জা আব্বাসেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা ৮ আসন নিয়ে। ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে দ্রুত ঘনীভূত করেছে। তবে একটা ক্রসফায়ারের নাটক হলেও হতে পারে। কোনো রাঘব বোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলে বের হয়ে যায় লেনদেনের বিষয়। ওই অ্যাক্টিভিস্ট মনে করছেন উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগ বিএনপিপন্থী হওয়ায় মির্জা আব্বাসকে নিয়ে তদন্ত কিংবা প্রথম সারি মিডিয়ায় কোনো লেখালেখি হচ্ছে না। তিনি আরও লিখেন, আব্বাস ফেসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে। হয়তো উত্তপ্ত পরিস্থিতি দেখে দেশে নাও ফিরতে পারেন তারিক জিয়া। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি অপেক্ষায় আছি। বিএনপির রাঘব বোয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না। যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত এতক্ষণে তাদের ১৪ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে, বলবে বলেও বলে না। হিসাবটা তবে একটু সহজ হবে দায়িত্বরত পুলিশের বক্তব্যগুলো রেকর্ড করে নিতে পারলে। মোটামুটি সবাই প্রস্তুত থাকেন, বড় ধামাকা আসছে। মোহাম্মদ এনাম নামে আরেক সাংবাদিক গতরাতে পোস্ট করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, রাতে আমি খুব কম কথা বলি, কারণ রাতে বেশি কথা বললে আশেপাশে ঘাপটি মেরে ঘুমিয়ে থাকা প্রতিবেশীদের ঘুমের প্রবলেম হতে পারে। শুধু এটুকু বলে যাই, হাদিকে মেরে ফেলার সাথে সাথে ঘাতক ভারতে পালিয়ে যাওয়ার সংবাদ প্রচার করা, সেদিনই তারেক রহমান দেশে আসার ঘোষণা দেওয়া, স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ বন্ধ করে রাখা, আব্বাস হাদির জানাজায় উপস্থিত না হওয়া, সেদিনের পরে আজ পর্যন্ত একটা বক্তব্য বাদে আর কোনো উচ্চ বাচ্য না করা, ব্যাংকিং লেনদেনের বিষয় নিয়ে তার ক্লিয়ার কথা না বলা, আরও অনেকগুলো বিষয় আছে। এগুলো এমনিতেই বললাম, কথাগুলো মনের মধ্যে গুতাগুতি করে বেরিয়ে গেছে। আমি চাই প্রকৃত দোষী গ্রেফতার হোক। আবার অনেকে বলে যা রটে তা কিছু না কিছু ঘটে। আমি চাই এমনটা না হোক। বাকি যদি তিনি ফেঁসেই যান তাহলে নির্বাচনে বিএনপিকে মানুষ কিভাবে বয়কট করবে ভাবতে পারছেন? আল্লাহর মায়ের খুব কড়া। অর্থাৎ অনেকেরই এখন নতুন করে সন্দেহের তীর মির্জা আব্বাসের দিকে ঘুরে গেছে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন আরেক জার্নালিস্ট মীর জাহান। তিনি দাবি করেছেন মির্জা আব্বাসী নাকি ফয়সালের আর্থিক সহায়তাকারী। মীর জাহান লিখেন, মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে ওসমান হাদির ঘাতকের ১২৭ কোটি টাকার লেনদেন। সেই তথ্যের পুরোটাই নাকি ঢাকা ব্যাংকের সার্ভার থেকে সরিয়ে ফেলা হয়েছে। ঢাকা ব্যাংক কার জানেন? মির্জা আব্বাসের। নাহিয়ান নূর রায়হান নামে আরেকজন লিখেছেন, হাদি ভাইয়ের ঘাতকরা বাংলাদেশে অবস্থান করছে। ২৫ তারিখ তারেক রহমান আসবে, সবার অ্যাটেনশন সেদিকে থাকবে। ফলে তার মধ্যেই ফয়সালকে দেশ থেকে সেফ এক্সিট দেওয়া হবে। অবশ্য হাদির ঘাতক ফয়সালের সাথে বিএনপির সংশ্লিষ্টতা অনেক পুরনো। জানা যায় এই প্রশিক্ষিত কিলারকে জেল থেকে মুক্তই করেছে বিএনপি। কারো কারো মতে বিএনপি আওয়ামী ক্যাডারদের ইউজ করতেছে, যাতে সব দোষ পতিত শক্তিটির ওপর বর্তায়। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা ছিল। ওই মামলায় তার জামিন প্রাপ্তির পুরো প্রক্রিয়া নতুন বিতর্কের জন্ম দেয়। মামলার নথি ও হাইকোর্টের আদেশ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামিনের সময় মেয়াদ স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার চেয়ে দ্রুত, যা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হন
ফয়সাল করিম মাসুদ। রাজধানী মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং একাধিক মূলধারার গণমাধ্যমে তার ছবি ও পরিচয় প্রকাশিত হয়। গ্রেফতারের পর ফয়সাল করিমের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন অ্যাডভোকেট কয়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। ফয়সাল করিম মাসুদের জামিনের পিটিশন ফাইলকারী আইনজীবী মোহাম্মদ মাহফুজার রহমান, বিএনপি নেতা ব্যারিস্টার কয়সার কামাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক, অর্থাৎ এখানেও বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে। চলতি বছরের 16 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি SK তাহসিন আলীর বেঞ্চ তাকে 6 মাসের জামিন দেন। আদালতে নথি অনুযায়ী ওই দিন আদেশ দেওয়ার পর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে মাত্র 3 দিনের ব্যবধানে 19 ফেব্রুয়ারি আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। সাধারণত আদেশ প্রস্তুত ও আপলোডে সময় লাগলেও এই ক্ষেত্রে প্রক্রিয়াটি তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হয়েছে বলে নথিতে দেখা যায়। এরপর চলতি বছরের 12 আগস্টের জামিনের মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করা হলে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ নতুন করে 1 বছরের জামিন মঞ্জুর করেন। ফলে অস্ত্র আইনের মামলায় গ্রেফতারের পর 1 দফা 6 মাস এবং পরবর্তী দফায় 1 বছরের জামিন পান ফয়সাল করিম মাসুদ। হাইকোর্টের এই দুটি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে। এই জামিন প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট তথ্য প্রকাশ করে। 13 ডিসেম্বর দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত দুটি ডকুমেন্ট যুক্ত করে দাবি করে, গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামিনের ধারাবাহিকতা ও সময়সীমা প্রশ্নের জন্ম দিয়েছে। দ্য ডিসেন্টের অনুসন্ধানে আরও বলা হয়, গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ফয়সাল করিম মাসুদের সম্পৃক্ততার বিষয়টি বিভিন্ন তথ্য ও চিত্র বিশ্লেষণের মাধ্যমে মিলেছে। দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি গত 9 ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়ে সেখানে উপস্থিত ছিলেন এবং হাদির পাশেই বসে আলোচনাও শুনছিলেন। ওই প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত হামলার সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা ফয়সাল করিম মাসুদ নামের অ্যাকাউন্টসহ আওয়ামীপন্থী বিভিন্ন পেজে থাকা 50টির বেশি ছবি তুলনামূলকভাবে বিশ্লেষণ করে তারা এ দাবি করেছে। অনুসন্ধানে আরও উল্লেখ করা হয়, 3টি আলাদা ঘটনায় সামনে আসা ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের একজনের মিল পাওয়া গেছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে পুরনো সংবাদে উল্লেখ রয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে গুলিবর্ষণকারী ব্যক্তির বাম হাতে থাকা একটি বিশেষ ডিজাইনের ঘড়ি। একই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিমের ইনস্টাগ্রাম ও ফেসবুক প্রোফাইলে পাওয়া গেছে বলে দাবি করেছে দ্য ডিসেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। শাকিল আহমেদ নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, যারা অপরাধীদের জামিন করিয়েছেন এবং যারা জামিন দিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। তার ভাষায়, টাকার কাছে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেলে অপরাধীরা নিশ্চিত থাকে, অপরাধ করেও তারা পার পেয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসলেই কি হাদি নিহত হবার ঘটনায় মির্জা আব্বাস জড়িত, নাকি তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।